গুড মর্নিং স্টুডেন্ট। আমরা ক্লাস 12-এর ফিজিক্সের স্থির তড়িৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা স্থির তড়িৎ এবং প্রবাহী তড়িৎ দুই রকম তড়িতের কথা আমরা আগে জেনেছি। তো স্থির তড়িৎটা কি? স্থির তড়িৎকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। যে তড়িৎ এক জায়গায় স্থির থাকে, কোনো দিকে চলাচল করতে পারে না, সেই তড়িৎটা হচ্ছে স্থির তড়িৎ। এখন তড়িৎ চলাচল করা বলতে আমরা বুঝবো ইলেকট্রন চলাচল করা। এখন এই ইলেকট্রনের আমরা একটা আধানের মান জানি কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব বা 4.8 × 10⁻10 ESU। এই যে ইলেকট্রনের আধান, এই ইলেকট্রন 1.6 10⁻19 কুলম্ব বা 4.8 × 10⁻10 ESU। এই তড়িৎটা সবসময় কি নেগেটিভ। যে কোনো বস্তু তড়িৎগ্রস্ত হওয়া মানে ওই বস্তুর মধ্যে ইলেকট্রনের আধিক্য হওয়া বা ইলেকট্রনের ঘাটতি হওয়া। পরমাণুর মধ্যে থাকে তিনটে কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা জানি নিউট্রন নিস্তড়িৎ, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। একটা প্রোটনের তড়িৎ এবং একটা ইলেকট্রনের তড়িৎ সেম। একটা ইলেকট্রনের যা তড়িৎ একটা প্রোটনের তড়িৎও ঠিক তাই। প্রোটনের তড়িৎটা শুধু হবে পজিটিভ, 1.6 × 10⁻19 কুলম্ব। আমি এসআই লিখলাম। তো একটা পরমাণু নিস্তড়িত হওয়ার পিছনে কারণ হচ্ছে পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে। এখন স্থির তড়িৎটা সৃষ্টি হয় কীভাবে? যে কোনো দুটো বস্তুকে ঘর্ষণের ফলে ঘষলে পরে স্থির তড়িৎটা সৃষ্টি হবে। এখন কে পাবে পজিটিভ, কে পাবে নেগেটিভ, সেই সংক্রান্ত একটা শ্রেণী আছে। সেই শ্রেণীতে আমরা ক্লাস 8-এও দেখেছি, সেই শ্রেণীতে সব থেকে উপরের দিকে যে থাকে এবং তার নিচের দিকে যারা আছে তাদের মধ্যে যে কোনো দুটোকে ঘর্ষণ করলে পরে সেই ঘর্ষণের ফলে উপরেরটা পাবে পজিটিভ এবং নিচেরটা পাবে নেগেটিভ। এবং সেই শ্রেণীটা হচ্ছে সব থেকে উপরে আছে। তাহলে এখানে দেখো পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতু, এগোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলাইট, এই যে শ্রেণীটা আছে এইখানে তো আমরা 1 2 করে নাম দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এর মধ্যে যে কোনো দুটোকে ঘর্ষণ করলে পরে একজন হবে পজিটিভ, একজন হবে নেগেটিভ। কে পজিটিভ হবে? যে আগে থাকবে সে পজিটিভ হবে। ধরো আমি পশম কাপড় দিয়ে আমি এগোনাইটকে ঘর্ষণ করছি। তাহলে পশম আর এগোনাইট যখন ঘর্ষণ করবো তখন পশম হবে পজিটিভ আর এগোনাইট হবে নেগেটিভ। আবার যদি আমরা কাঁচকে রেশম কাপড় দিয়ে ঘর্ষণ করি তাহলে কাঁচ হবে পজিটিভ আর রেশম কাপড় হবে নেগেটিভ। আমাদের স্থির তড়িতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু নেওয়ার প্রয়োজন হয়। তখন আমরা নিয়ে নেব, যদি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু নেওয়া হয় দরকার হয় তাহলে আমরা কাঁচকে রেশম কাপড় দিয়ে ঘর্ষণ করে নেব, কাঁচ হয়ে যাবে পজিটিভ। আর যদি আমাদের নেগেটিভ তড়িৎগ্রস্ত কোনো বস্তু নেওয়া দরকার হয় তখন আমরা এগোনাইটকে নেব পশম দিয়ে ঘষে। তাহলে ধনাত্মক বস্তু যখন নেওয়ার প্রয়োজন পড়বে তখন আমরা নেব কাঁচকে, আর ঋণাত্মক বস্তু নেওয়ার প্রয়োজন পড়লে আমরা নেব এগোনাইটকে। কিন্তু তার আগে কাঁচকে রেশম কাপড় দিয়ে ঘর্ষণ করে নিতে হবে, কাঁচ হয়ে যাবে ধনাত্মক, আর এগোনাইটকে পশম দিয়ে ঘর্ষণ করলে এগোনাইট হয়ে যাবে ঋণাত্মক। তাহলে এই ঘর্ষণের ফলেই স্থির তড়িৎটা সৃষ্টি হয়। এখন কোনো বস্তু তড়িৎগ্রস্ত কিনা কীভাবে আমরা প্রমাণ করব? যে কোনো বস্তু তড়িৎগ্রস্ত কিনা সেটা প্রমাণ করার জন্য আকর্ষণ এবং বিকর্ষণ দুটোর মধ্যে বিকর্ষণই হচ্ছে প্রকৃষ্ট প্রমাণ। এ এবং বি, এ আর বি এই দুটো বস্তু, যদি এ আমি নিলাম পজিটিভ, এখন বি বস্তু তড়িৎগ্রস্ত না তড়িৎগ্রস্ত নয় সেটা প্রমাণ করার জন্য বি বস্তুকে এর কাছে নিয়ে আসবো। যদি দেখি একে আকর্ষণ করছে তাহলে কিন্তু আমরা কনফার্ম বলতে পারি না যে বি বস্তু তড়িৎগ্রস্ত কিনা। কিন্তু যদি বি বস্তুটাকে এ বস্তু বিকর্ষণ করে তাহলে আমরা বুঝবো যে বি বস্তুটা তড়িৎগ্রস্ত এবং সেটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত। কারণ কি? কারণ আকর্ষণ সর্বদা দুটো বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে হয়, আবার একটা তড়িৎগ্রস্ত এবং একটা নিস্তড়িত বস্তুর মধ্যেও হয়, কিন্তু বিকর্ষণ সর্বদা দুটো সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যেই সম্ভব। সেই জন্য প্রশ্ন হলো যে আকর্ষণ না বিকর্ষণ কোনটা তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ? বিকর্ষণ হলো তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ। এবার
পজ করেছিস? না। তো টাকা আছে, আমি কথা বলছি তো সঙ্গে সঙ্গে পজ করে নিবি তো। হ্যাঁ, উঠে গেল। ঠিক আছে, অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, আধানের কোয়ান্টায়নটা কি? যে কোনো বস্তুর মধ্যে কি পরিমাণ তড়িৎ থাকতে পারে সেটা নির্ভর করছে একটা ইলেকট্রনের তড়িৎ যা তার গুণিতকের উপর। ইলেকট্রনের তড়িৎ আমরা আগে পেয়েছি, যে কোনো বস্তুর মধ্যে তড়িৎ থাকবে ইলেকট্রনের যা তড়িৎ তার সরল গুণিতকে, মানে 2e, 4e, 100e, 10⁶e। কিন্তু কোনো বস্তুর মধ্যে চার্জ কখনো এরকম হতে পারে না 1/2e, 3/2e, 1/4e, এইটা কিন্তু কখনো সম্ভব নয়। এটাই হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশন মানে হলো কোনো বস্তুতে কি পরিমাণ আধান থাকতে পারে সেটার মান কিন্তু ইলেকট্রনের আধানের সরল গুণিতকের সঙ্গে সমান হবে। সেটা কখনোই ইলেকট্রনের আধানের অর্ধেক বা কোয়ার্টার বা তার কোনো ফ্র্যাকশানে থাকতে পারে না। এটাকে বলছে আধানের কোয়ান্টাইজেশন। এবার আমরা ব্যাখ্যা করব ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণ জাতীয় তড়িতের ব্যাখ্যা। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা আমরা আগে আলোচনা করলাম। যে কোনো বস্তুর মধ্যে তড়িৎ নিস্তড়িৎ, কেন? কারণ প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান সমান হয়। এখন যদি দুটো বস্তুকে ঘর্ষণ করা হয় তাহলে কি হয়? দুটো বস্তুর মধ্যে একটা বস্তু থেকে ইলেকট্রন অপর বস্তুতে চলে যায়। যে বস্তু ইলেকট্রন হারায় সেই বস্তু, যে বস্তু ইলেকট্রন হারায় সেই বস্তু হয়ে যাবে পজিটিভ তড়িৎগ্রস্ত, আর যে বস্তুতে ইলেকট্রনটা আসলো সেই বস্তু হয়ে যাবে নেগেটিভ তড়িৎগ্রস্ত। এ বস্তু যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে বি ততগুলোই গ্রহণ করবে। সেই জন্য মোট এ বস্তু থেকে যে ইলেকট্রন হারালো তার ধরুন এ যে পরিমাণে তড়িৎগ্রস্ত হলো, বিও ঠিক সেই পরিমাণে তড়িৎগ্রস্ত হলো, কিন্তু প্রকৃতিটা ওদের ভিন্ন হয়ে যাবে। এবং সামগ্রিকভাবে এই তড়িৎটা কখনো কিন্তু সৃষ্টি করা যায় না। ঘর্ষণের আগে মোট তড়িৎ দুটো বস্তুর মধ্যে যা ছিল ঘর্ষণের পরেও কিন্তু মোট তড়িৎ একই আছে। এটাকে বলা হয় তড়িৎ আধানের নিত্যতা সূত্র। এবার আমরা পরিবাহী ও অন্তরক পদার্থের একটু ব্যাপারগুলো জানবো। তাহলে পরিবাহী আর অন্তরক কারা? পরিবাহী এটাকে বলা হচ্ছে কন্ডাক্টর, আর অন্তরক এটাকে বলা হচ্ছে ইনসুলেটর বা ডাই ইলেকট্রিক বা নন কন্ডাক্টর। ইনসুলেটর, ডাইলেকট্রিক বা নন কন্ডাক্টর অর্থাৎ অন্তরক। পরিবাহী যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে। আমরা জানি সমস্ত ধাতব পদার্থ হচ্ছে পরিবাহী। অন্তরক কারা? যারা তড়িৎ পরিবহন করতে পারে না। কাঁচ, কাগজ, কাঠ, রেশম, সেলুলয়েড, অ্যাম্বার, এগুলো সব হচ্ছে অন্তরক। এই পরিবাহী এবং অন্তরক এদের মধ্যে তাহলে বেসিক্যালি এদের মধ্যে একটু পার্থক্য আছে। কি? পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, এরা সবসময় এক পদার্থ থেকে অন্য পদার্থতে সহজে মুভ করতে পারে। কিন্তু অন্তরক পদার্থের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ, তারা কিন্তু একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে মুভ করতে পারে না। এই জন্য অন্তরক পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না। এখন এবার আমরা ওই পরিবাহী দ্বারা আহিতকরণ। পরিবাহী দ্বারা আহিতকরণটা কি? কোনো পরিবাহী বস্তুকে অন্য একটি তড়িৎগ্রস্ত পরিবাহী বস্তুর সঙ্গে যদি সংস্পর্শে আনা হয় তাহলে সেই তড়িৎগ্রস্ত বস্তু থেকে তড়িৎটা পরিবাহী পদার্থের মধ্যে, নিস্তড়িৎ পরিবাহীর মধ্যে চলে আসে। এই ঘটনাটাকে বলা হয় পরিবাহীর দ্বারা আহিতকরণ। এই পরিবাহীর দ্বারা আহিতকরণের সময় কিন্তু দুটো বস্তুকেই কিন্তু হতে হবে তড়িতের সুপরিবাহী। যে তড়িৎগ্রস্ত সেও তড়িতের সুপরিবাহী এবং যে নিস্তড়িৎ সেও তড়িতের সুপরিবাহী। এবং এরপর ভিত্তি করে আমাদের হয়েছে আধান পরীক্ষক। আধান পরীক্ষকটা কি? আধান পরীক্ষক হচ্ছে যে কোনো সময় আমাদের বড় কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে প্রয়োজন পড়ে এই বস্তুর তড়িৎ ধনাত্মক বা ঋণাত্মক, তখন আমরা সেই বস্তুটাকে তো আর পরীক্ষা করার জন্য নিয়ে আসতে পারি না। তাহলে ওই বস্তুর তড়িৎটাকে আমার একটু সংগ্রহ করার প্রয়োজন হয়, তার জন্য দরকার হয় আধান পরীক্ষক। আধান পরীক্ষকটা কি? একটা পরিবাহী দণ্ড একটা অন্তরক হাতলের উপর বসানো থাকবে।
এটা হচ্ছে একটা অন্তরখাতন, আর এটা হচ্ছে একটা পরিবাহী দণ্ড। এই পরিবাহী দণ্ডটা যখনই কোনো তড়িৎগ্রস্ত বস্তুর সঙ্গে স্পর্শ করা হবে, তাহলে ওই তড়িৎগ্রস্ত বস্তু থেকে তড়িৎ এখানে চলে আসবে। তাহলে ওই তড়িৎগ্রস্ত বস্তু যদি তড়িৎ পজিটিভ হয়, এর তড়িৎ হয়ে যাবে পজিটিভ। এটাকে বলা হচ্ছে আধান পরীক্ষক। এরপর আমরা তড়িৎ আবেশ সম্বন্ধে জানবো। তড়িৎ আবেশ, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তড়িৎ আবেশ কি? কোনো তড়িৎগ্রস্ত বস্তু আছে, এটা হলো একটা তড়িৎগ্রস্ত বস্তু। এই তড়িৎগ্রস্ত বস্তুর কাছে যদি অন্য একটা তড়িৎগ্রস্ত বস্তুকে আনা হয়, নিস্তড়িৎ বস্তুকে যদি আনা হয়, এ হলো তড়িৎগ্রস্ত বস্তু, বি হলো নিস্তড়িৎ। তাহলে এই তড়িৎগ্রস্ত বস্তু চার্জ যে আছে, ধরে নিলাম পজিটিভ তড়িৎগ্রস্ত, যখন বিকে আমি এর কাছে আনলাম, তখন বিটা সাময়িকভাবে তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। এটা কিন্তু টাচ করা হবে, বি সাময়িকভাবে তড়িৎগ্রস্ত হয়ে যাবে, এবং দেখা যাবে যে এর যেটা নিকটে আছে বি এর সেই প্রান্তে হয়ে যাবে এই তড়িতের বিপরীত তড়িৎ, এবং দূরতম প্রান্তে হয়ে যাবে সমতড়িৎ। মাঝে কিন্তু কোনো তড়িৎ থাকবে না। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ। কোনো তড়িৎগ্রস্ত বস্তুর কাছে অন্য একটা নিস্তড়িৎ বস্তুকে আনলে নিস্তড়িৎ বস্তুটা সাময়িকভাবে তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। এই তড়িৎগ্রস্ত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ। এবং এই যে নিকটতম প্রান্তে যেটা হলো, সেটা হচ্ছে কি নেগেটিভ, দূরতম প্রান্তে হলো পজিটিভ, যদি এইখানে তড়িৎগ্রস্ত বস্তুটা পজিটিভ হয়। আর যদি তড়িৎগ্রস্ত বস্তুটা নেগেটিভ হয়, তাহলে উল্টো ঘটনা ঘটবে। যদি এইখানে এ বস্তুটা যদি হয় নেগেটিভ, তাহলে এইখানে বি বস্তুর নিকটতম প্রান্তে হয়ে যাবে পজিটিভ, দূরতম প্রান্তে হবে নেগেটিভ। তাহলে এই এ বস্তুর আধান যেটা আছে, সেই আধানটার উপর নির্ভর করছে বি বস্তুর নিকটতম প্রান্তে কী আধান সৃষ্টি হবে, তার প্রকৃতিটা। এই আধানগুলোকে বলা হয় আবেশী আধান, আর এটাকে বলা হয় আবিষ্ট আধান। যে বস্তুতে তড়িৎ আবেশ ঘটলো তার আধানটাকে বলা হয় আবিষ্ট আধান, ইনডিউসড চার্জ, আর এটা হচ্ছে ইনডিউসিং চার্জ। এই আবিষ্ট আধানের মধ্যে পজিটিভ আর এই ক্ষেত্রে যে নেগেটিভ, এরা কিন্তু এর সঙ্গে আকর্ষণ বলে আবদ্ধ, সেই জন্য এইটাকে বলা হয় বদ্ধ আধান, অর্থাৎ ক্লোজড চার্জ, ক্লোজড ইনডিউসড চার্জ। আর এই ধনাত্মক আধানটা এটা কিন্তু বিকর্ষণ বল দ্বারা ক্রিয়াশীল। এ বস্তুর আধান আর এই আধান ঋণাত্মক, ধনাত্মক, ধনাত্মক, বিকর্ষণ। তারপরে এই আধানটা এর দ্বারা পালাতে চাইছে, যদি এ সুযোগ পায় তাহলে এ দূরে পালিয়ে যাবে, এ যদি সুযোগ পায় এ দূরে পালিয়ে যাবে, মানে এ মুক্ত হতে চাইছে। সেই জন্য এই আধানটাকে বলা হয় মুক্ত আধান। আর এই আধানটাকে বলা হচ্ছে কি, এই আধানটাকে বলা হচ্ছে বদ্ধ আধান, কারণ এরা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ আছে আর এরা মুক্ত হতে চাইছে। তাহলে এটা হচ্ছে বদ্ধ আধান, এটা হচ্ছে মুক্ত আধান। আমি যদি এটাকে কোনোরকমভাবে যদি গ্রাউন্ডেড করে দিই, মানে হাত দিয়ে যদি ছুঁয়ে দিই, তাহলে দেখা যাবে এর নেগেটিভ আধান গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে, পজিটিভ আধান গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। গ্রাউন্ডেড হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু গ্রাউন্ড থেকে ইলেকট্রন আসবে বা গ্রাউন্ডে ইলেকট্রন যাবে, ধনাত্মক আধান কিন্তু কখনোই মুভ করতে পারে না। আমি যদি একে গ্রাউন্ডেড কানেক্টেড করে দিই, তাহলে গ্রাউন্ড থেকে ইলেকট্রন এসে ধনাত্মকটাকে প্রশমিত করবে। আবার একে যদি গ্রাউন্ডেড করে দিই, তাহলে এর ইলেকট্রনটা গ্রাউন্ডেড চলে যাবে, মানে মুক্ত হয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হয় মুক্ত আধান, এটাকে বলা হয় বদ্ধ আধান। আর এই আধানটা হচ্ছে আবেশী আধান, এটা হচ্ছে আবিষ্ট আধান। এবার আমরা ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে তড়িতাবেশের ব্যাখ্যাতে যাব। প্রথমে দেখবো আমরা পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহীর ক্ষেত্রে কি হয়, আমরা আগে দেখেছি পরিবাহীর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে যখনই একটা নিস্তড়িৎ বস্তুকে একটা তড়িৎগ্রস্ত, এই তড়িৎগ্রস্ত বস্তুর কাছে যখন আমরা নিয়ে এলাম, এই নিস্তড়িৎ বস্তু একে যখন নিয়ে এলাম, তখন কী হয়, এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, এই ফ্রি ইলেকট্রনগুলো কী হয়, এই তড়িৎগ্রস্ত বস্তু যদি ধনাত্মক হয়, আমি এখানে ধনাত্মক নিয়েছি, ঋণাত্মকও নিতে পারতাম, তাহলে এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সমস্ত ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু তখন এই প্রান্তে চলে আসছে এর দ্বারা আকর্ষিত হয়ে। আর এর মধ্যে থাকা ইলেকট্রনগুলো যখন এই প্রান্তে চলে আসছে, তাহলে এই প্রান্তে আমরা স্থায়ীভাবে বলতে পারি কিসের, ইলেকট্রনের একটা অভাব থেকে যাচ্ছে। ইলেকট্রনের অভাব থেকে যাচ্ছে মানে এইখানে আমরা বলতে পারি সমস্ত নিউক্লিয়াসের ভর কেন্দ্রগুলো এদিকে চলে আসছে। ইলেকট্রন যদি এদিকে চলে আসে, তাহলে এই প্রান্তেটা কী হয়ে যাচ্ছে, ইলেকট্রনের আধিক্য, এর দ্বারা আকর্ষণ বলের দরুন এর মুক্ত ইলেকট্রনগুলোর কাছে চলে আসছে। তাহলে এই প্রান্তে, অপোজিট প্রান্তে আগে যে পরিবাহীটা ছিল, এর মধ্যে কিন্তু সুষমভাবে ইলেকট্রনগুলো সব জায়গায় বিন্যস্ত ছিল। ইলেকট্রন, প্রোটন মানে নিউক্লিয়াস সব জায়গায় তোমার সমানভাবে কর্মটার মধ্যে ছড়িয়েছিল ইলেকট্রন প্রোটন। কিন্তু যখনই আমরা এই
পরিবাহী বস্তুটাকে যখনই আমরা একটা তড়িৎগ্রস্ত বস্তুর কাছে নিয়ে এলাম তখন এই সমস্ত ফ্রি ইলেকট্রনগুলো এক প্রান্তে চলে আসছে কোন দিকে, এইখানটায়। তাহলে এই দিকে আমরা ইলেকট্রন একটা ঘাটতি ধরে নিতে পারি, তার মানে এখানে ধনাত্মক তড়িৎ। তাহলে এই প্রান্তটা কী হয়ে গেল, এই প্রান্তটা হয়ে গেল নেগেটিভ তড়িৎগ্রস্ত, আর এই প্রান্তটা হয়ে গেল পজিটিভ তড়িৎগ্রস্ত। এই প্রান্তটা আকর্ষণ বলে আবদ্ধ, এই প্রান্তটা বিকর্ষণ বলে, তার মানে এটা হচ্ছে মুক্ত আধান, এটা হচ্ছে বদ্ধ আধান। উল্টো হবে, যদি এখানে আমরা তড়িৎগ্রস্ত বস্তুটাকে যদি ধনাত্মক মানিয়ে যদি এটা ঋণাত্মক নিতাম তাহলে এইখানে হয়ে যেত ধনাত্মক আধান, আর এদিকে সমস্ত ইলেকট্রনগুলো বিকর্ষিত হয়ে এই প্রান্তে চলে আসতো, তার মানে এইখানে হয়ে যেত, এই প্রান্তে হয়ে যেত তোমার তখন ঋণাত্মক আধান। এটা পরিবাহীর ক্ষেত্রে, কিন্তু অন্তরকের ক্ষেত্রে কীরকম হয়? অন্তরক পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন তো ফ্রি নয়, সেখানে তো মুক্ত নয়। সেখানে কি হয়, যদি আমরা একটা অন্তরক পদার্থের একটা নিউক্লিয়াসকে দেখি, তাহলে নিউক্লিয়াসের পরমাণুকে দেখি, তাহলে পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন, তাহলে এর মাঝে বাইরের কক্ষপথগুলো থাকছে ইলেকট্রন। আচ্ছা, তো এই যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে থাকছে, আমি এইখানে নিলাম, হ্যাঁ, প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে যাই হোক ইলেকট্রন থাকছে, তাহলে এই ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষপথে থাকবে 1 2 3 4 5 6 7 8, এরপরে আরেকটা কক্ষপথ আছে, হ্যাঁ, সেখানে যাই হোক কিছু ইলেকট্রন আছে। তাহলে অন্তরক পদার্থের এই পরমাণুটা কী হবে, যখনই একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর কাছে নিয়ে আসা হবে, তড়িতাবেশের সময় কী হবে, তখন এর সমস্ত ইলেকট্রনগুলো, মুক্ত ইলেকট্রনগুলো এই যে কক্ষপথ অপরিবর্তিত রেখেই কিন্তু সবগুলো একদিকে চলে আসবে, মানে এর সাইজটা হয়ে যাবে তখন কিন্তু এইরকম, মানে এর সমস্ত ইলেকট্রনগুলো যেন এই দিকে চলে এসছে। তাহলে ধনাত্মক আধানগুলো নিউক্লিয়াসে থাকছে, কিন্তু সমস্ত ইলেকট্রনগুলো একদিকে চলে আসছে, তার মানে এর আধান বন্টনটার মধ্যে একটু যেন শিফটিং চলে আসছে, একটু পরিবর্তন চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা পরমাণুর জন্য। তো একটা অন্তরক পদার্থের মধ্যে তো এরকম প্রচুর পরমাণু আছে, তাহলে পুরো অন্তরক পদার্থকে যখন আমরা দেখবো, আমরা যদি এরকম একটা অন্তরক পদার্থকে দেখি, তাহলে এইখানে যখন একটা তড়িৎগ্রস্ত বস্তুকে আমরা নিয়ে আসছি, এই অন্তরক পদার্থের মধ্যে, এই অন্তরক পদার্থকে যখন আমি এদিকে একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে যখন আমি একে নিয়ে আসছি, তখন কি হচ্ছে, এর মধ্যে আমি ধরে নিলাম এই 3টে করে তাহলে এই একটা নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস, তাহলে এর ইলেকট্রনটা চলে আসছে কোন দিকে, এইদিকে, এর ইলেকট্রনটা চলে আসছে এদিকে, ইলেকট্রন চলে আসছে এদিকে। তার মানে এর পরমাণুর মধ্যে যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের মধ্যে একটু অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে একে যখন আমরা এখানে দেখছি, তাহলে এর ইলেকট্রন কিন্তু বেরিয়ে আসছে না, এর ইলেকট্রনটা চলে আসছে এইদিকে, এর ইলেকট্রনটা চলে আসছে, এর ইলেকট্রন এখানে চলে আসছে, এর ইলেকট্রন এখানে চলে আসছে, এর ইলেকট্রন এখানে চলে আসছে, এইখানে 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 আকর্ষণ বলের ধরুন, এর ইলেকট্রন এখানে, এর ইলেকট্রন এখানে, এর ইলেকট্রন এখানে। তাহলে ধরে নিতে পারি অপর প্রান্তে তাহলে কি ইলেকট্রনের একটা ঘাটতি থেকে যাচ্ছে, এখানে একটা ঘাটতি থেকে যাচ্ছে, এখানে ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ। তাহলে সমস্ত ইলেকট্রনগুলো দেখো পরমাণুর কক্ষপথের কোনো পরিবর্তন না করে ওই পরমাণুর মধ্যেই থাকছে, কিন্তু ইলেকট্রনগুলো সব চলে আসছে ডান দিকে শিফট করে। কারণ ডান দিকের এন্ডে আছে এই তড়িৎগ্রস্ত বস্তুটা। তার ফলে এই যে আমরা পেলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছ এই ঋণাত্মক এবং এই ধনাত্মক এরা কিন্তু পরস্পর এলিমিনেটেড হয়ে যাচ্ছে। এইখানে এর ধনাত্মক আর এর ঋণাত্মক এরা কিন্তু এলিমিনেটেড হয়ে যাচ্ছে, তাহলে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। তাহলে এই আধানগুলো কিন্তু কারো দ্বারা প্রশমিত হচ্ছে না, আর এই আধানগুলো কিন্তু কারো দ্বারা প্রশমিত হচ্ছে না। তাহলে আলটিমেটলি এই পদার্থটা কেমন হয়ে যাচ্ছে, আলটিমেটলি এই পদার্থটা জাস্ট এই প্রান্তে থেকে যাচ্ছে কি নেগেটিভ, আর এই প্রান্তে থেকে যাচ্ছে পজিটিভ। কার ধরুন, এই তড়িতাবেশের ধরুন। এই তড়িতাবেশের ধরুন এইভাবে যে নতুন একটা অ্যালাইনমেন্ট, নতুন যে সজ্জা, এই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন, ডাই ইলেকট্রিক পোলারাইজেশন। অন্তরক পদার্থের এই ইলেকট্রন এবং প্রোটন এদের মধ্যে যে শিফটিং ব্যাপারটা চলে আসছে আবেশের দরুন, তার ফলে এক প্রান্ত হয়ে যাচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত, এক প্রান্ত হয়ে যাচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে পরিবাহের ক্ষেত্রে খুব সিম্পলি ইলেকট্রনগুলো মুভ করছে, অন্তরক পদার্থের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মুভ করছে না, ইলেকট্রন ওই কক্ষপথেই এক প্রান্তে চলে আসছে। তাহলে এক প্রান্তে চলে আসছে এবং মাঝের দিকের পরমাণুগুলো ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পর প্রশমিত হয়ে যাচ্ছে, ধনাত্মক ঋণাত্মক প্রশমিত হয়ে যাচ্ছে। ফলে একদম এন্ড প্রান্তে, এটা যদি এ প্রান্ত আর যদি বি প্রান্ত বলি, তাহলে এ প্রান্ত হয়ে যাচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত, বি প্রান্ত হয়ে যাচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে তোমার বদ্ধ মুক্ত আধান, আর এটা হয়ে যাচ্ছে বদ্ধ আধান। তাহলে এই হলো পরিবাহী এবং অন্তরকের তড়িতাবেশের ব্যাখ্যা। এবার আমরা দেখব আকর্ষণের পূর্বে আবেশ। যখন কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে একটা নিস্তড়িৎ বস্তুর কাছে আনা হয়, এটা হচ্ছে
তড়িৎগ্রস্ত বস্তু, এটা হচ্ছে নিস্তড়িত বস্তু। দেখা যায় নিস্তড়িত বস্তুটাকে তড়িৎগ্রস্ত বস্তু আকর্ষণ করছে, কিন্তু এই আকর্ষণটা হওয়ার আগেই কিন্তু একটা আবেশ হচ্ছে। আমরা তার একটু ব্যাখ্যাতে যাব। যখন এই তড়িৎগ্রস্ত বস্তু, ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু একে বিয়ের কাছে যখন আনা হলো, তখন বিয়ের নিকটতম প্রান্তে বিপরীত আধান আবিষ্ট হলো, আর দূরতম প্রান্তে সম আধান আবিষ্ট হলো। এই বিপরীত আধান এই আধান দ্বারা আকর্ষণ বলে আবদ্ধ, এবং এদের মধ্যে এই দূরত্বটা কিন্তু কম। আর এই নেগেটিভ পজিটিভ আধানটা এর থেকে কিন্তু বেশি দূরত্বে অবস্থিত। ফলে এই আধান এ বস্তুর দ্বারা যে আকর্ষণ বল ফিল করবে, এই আধান কিন্তু তার তুলনায় অনেক কম বিকর্ষণ বল ফিল করবে। ফলে এই নেগেটিভ আধান, নিকটতম নেগেটিভ আধান এর দ্বারা আকর্ষণ বল যেটা ফিল করবে তার মানটা বেশি হবে। তারপরে লব্ধি বলটা আকর্ষণ, এবং আকর্ষণ বলটা বেশি, সেই জন্য লব্ধি বলটা হবে আকর্ষণ কোন দিকে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা হচ্ছে এই দিকে, এবং রেজাল্ট্যান্ট ফোর্স এদিকে হওয়ার জন্য বি বস্তুটা তখন কী হবে, এ বস্তুর দিকে আকৃষ্ট হবে। তাহলে যখন আমরা কোনো বস্তুকে, তড়িৎগ্রস্ত বস্তুকে, যেমন আমরা চিরুনিকে যদি আমরা চোরাচালার উপর শীতকালে কাগজের টুকরো কাছে ধরি, তাহলে কাগজের টুকরোটাকে আকর্ষণ করে। কিন্তু এই আকর্ষণটা কেন হয়? চিরুনির মধ্যে যে তড়িৎটা আছে, কাগজের টুকরোর মধ্যে কিন্তু তড়িতাবেশ ঘটাচ্ছে। ফলে তড়িতাবেশ ঘটানোর ফলে নিকটতম প্রান্তে, মানে কাগজের প্রান্তের যেটা সবথেকে কাছে পাচ্ছে তাকে ও বিপরীত আধান আবিষ্ট করছে, এবং দূরতম প্রান্তে সম আধান আবিষ্ট করছে। কিন্তু নিকটতম প্রান্তে বিপরীত আধানটা কাছে থাকার দরুন আকর্ষণ বলটা বেশি হয়। আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য, আকর্ষণ বল বিকর্ষণ বল অপেক্ষা বেশি হওয়ার জন্য লব্ধি বল আকর্ষণ, এবং তার ফলে কাগজের টুকরোটা আকৃষ্ট হয়। সেই জন্যই আকর্ষণের পূর্বে আবেশ। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র আমাদের ডিটেলস প্রয়োগ দরকার অতটা নেই, শুধু আমাদেরকে একটু জানতে হবে এগুলো কী কাজে লাগে। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, স্বর্ণপত্র কথাটা ব্যবহার করা হয় কারণ কি? কারণ এই তড়িৎবীক্ষণ যন্ত্রের একটা ধাতব চাকতি, সেটা একটা ধাতব দণ্ড সংযুক্ত থাকে, এবং তার নিচে পাতলা সোনার পাত এর মধ্যে লাগানো থাকে। এই সোনার পাতগুলো কিন্তু মুভেবল। এবার এটা কী করা হয়, এটাকে একটা বায়ুনিরুদ্ধ পাত্রের মধ্যে রাখা হয়। বায়ুনিরুদ্ধ পাত্রের মধ্যে রাখা হয় কারণ কি? ভেতরে কোনো জলীয় বাষ্প যেন না থাকে। মনে রাখবে, জলীয় বাষ্প হচ্ছে স্থিতিতে সুপরিবাহী, সেই জন্য ভেতরটাকে শুষ্ক রাখা হয়। এই শুষ্ক রাখার জন্য ভেতরে নেওয়া হয় কি? ভেতরে নেওয়া হয় একটা পাত্র। সেই পাত্রে থাকবে কি? সেই পাত্রে থাকবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে জল শোষক। এই ক্যালসিয়াম ক্লোরাইড ভেতরকার জলটাকে শোষণ করে নেবে। এখন এই যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটা পেলাম, এখন যদি একে কোনো কারণে একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে যদি একে টাচ করিয়ে দেওয়া হয়, যদি টাচ করে দেওয়া হয়, তাহলে কী হবে? এই ধনাত্মক তড়িতের গা বেয়ে ছড়িয়ে যাবে, গা বেয়ে ছড়িয়ে যাবে। গা বেয়ে ছড়িয়ে গেলে পরে এই ধনাত্মক তড়িৎ এই স্বর্ণপত্রটাই পাবে। মানে স্বর্ণপত্রটা কিন্তু এরকমভাবে এই দণ্ডের গায়ে স্বর্ণপত্রটা কিন্তু একটু যদি তড়িৎ পায়, তাহলে সমতড়িৎ পেলেই এইভাবে বিকশিত হবে, ফলে এই পত্রদ্বয় বিস্ফারিত হবে। এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। কী কাজের জন্য ব্যবহার করা হয়? 1 নম্বর, কোনো বস্তুতে আধান আছে কিনা সেটা জানার জন্য, মানে আধানের অস্তিত্ব জানার জন্য। 2 নম্বর, কোনো বস্তুতে আধানের প্রকৃতি কী জানার জন্য। আর 3 নম্বর, কোনো বস্তুর তড়িৎ আবেশের ফলে স্বর্ণপত্রকে তড়িতাহিত করার জন্য। ফলে আধানের অস্তিত্ব জানার জন্য, আধানের প্রকৃতি জানার জন্য ব্যবহার করা হয়। আধানের অস্তিত্ব, আধানের প্রকৃতি, এবং কোনো বস্তুকে তড়িতাহিত করার পরে সেই তড়িৎ এই স্বর্ণপত্রতে ট্রান্সফার করে সেই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তড়িৎটাকে ছড়িয়ে দিয়ে স্বর্ণপত্রটাকে অন্যান্য কাজে ব্যবহারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে আমরা ব্যবহার করতে পারি আধানের প্রকৃতি জানার জন্য, কোনো বস্তুতে তড়িৎ আধান আছে কিনা জানার জন্য, স্বর্ণপত্রকে তড়িতাহিত করার জন্য, আর যদি কোনো বস্তু আহিত না অনাহিত, অন্তরক না পরিবাহী, সেটা জানার জন্য আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। এবার আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি। আধানের তলমাত্রিক ঘনত্ব, আমি এইখানে এরকম সাইজের একটা বস্তু নিলাম, আমি এরকম সাইজের একটা বস্তু নিলাম, এরকম সাইজের একটা বস্তু নিলাম, এরকম সাইজের একটা বস্তু নিলাম। তাহলে একে যদি আমরা তড়িতাহিত করি, তাহলে দেখবো এই আধান সর্বদা থাকছে এর বহির্পৃষ্ঠে। এটা যদি একটা সুষম গোলক হয়, তাহলে বহির্পৃষ্ঠে সুষমভাবে আধানটা ছড়িয়ে থাকবে। এই পদার্থের ক্ষেত্রে দেখা যাবে আধানটা ছড়িয়ে থাকছে, কিন্তু এই কর্নারের পজিশনগুলোতে আধানটা বেশি থাকছে। এখানেও ঠিক তাই। এইখানে দেখো, যে জায়গায় আধানটা মানে বক্রতাটা সব থেকে কম, সেই জায়গায় কিন্তু আধানটা বেশি থাকছে।
তার মানে আধানের তলমাত্রিক ঘনত্ব একটা জিনিস দেখা যাচ্ছে কি, এইখানে যেমন এই সাইজে যদি বস্তু নেই, এই সাইজের যদি আমরা বস্তু নিই, তাহলে দেখা যাবে এর সমস্ত জায়গায় আধান আছে, কিন্তু এই যে জায়গাগুলো কার্ভ যত বেশি সেই জায়গায় আধানের পরিমাণ তত বেশি। তাহলে এইখানে দেখো এইখানে চারটা ডেন্সিটি বেশি, এখানে কিন্তু সমভাবে ছড়িয়ে আছে, এইখানে কিন্তু এই কার্ভ বেশি, তার থেকে বেশি কার্ভ হচ্ছে এই জায়গায়, সেই জন্য এই জায়গায় আধানটা বেশি, এখানে এই জায়গায় আধানটা বেশি, সব থেকে বেশি দেখো এই জায়গাটায় আর এই জায়গাটায়, কারণ এই জায়গার কার্ভটা সবচাইতে বেশি। তাহলে বস্তুর আকৃতিটা কেমন হবে তার উপরে ডিপেন্ড করবে কোনো বস্তুর আধানটা কীরকম থাকবে। যদি বস্তু সুষম গোলক হয় তাহলে তার চতুর্দিকে সম পরিমাণে আধান ছড়িয়ে থাকবে, কিন্তু বস্তু যদি এরকম অসম আকৃতির গোলক হয় তাহলে যে জায়গায় কার্ভটা বেশি সেই জায়গায় আধানটা বেশি, যে জায়গায় কার্ভটা কম আধানটা সেখানে কম। তো এখন এই আধানের তলমাত্রিক ঘনত্ব একে আমরা ডেনোট করে দিই সিগমা দিই। তাহলে সিগমা কি, ধরো এই বস্তু যদি আমরা একটা গোলক নিই, তাহলে এই গোলকের ক্ষেত্রে এই যদি গোলক হয়, এই গোলকের মনে করো ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই গোলকের মধ্যে মোট যে আধান আমরা দিয়েছি সেই মোট আধানটা মনে করো কিউ। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত, সিগমা সমান হচ্ছে কিউ বাই এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিউ বাই এ, তার মানে কিউ বাই 4πr²। এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা সমান কিউ বাই 4πr²। এর এককটা কি, তাহলে এককটা হবে কিউ বাই 4πr², এটা হচ্ছে এরিয়া, আমার হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার বা কুলম মিটার টু দি পাওয়ার -2, এটাকে বলা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। এবং এই যে খাঁজ জায়গাগুলোতে আধানটা বেশি, এর উপর নির্ভর করে আমরা বলতে পারি সূচিমুখের ক্ষরণ ক্রিয়া। সূচিমুখের ক্ষরণ ক্রিয়াটা কি, আমরা যদি কোনো তড়িতাহিত বস্তু এরকম নিই তাহলে সূচিমুখের ক্রিয়াটা কীরকম, সূচিমুখ ধরো এইরকম একটা বস্তুকে তড়িতাহিত করলাম, এই যে এইগুলো সূচিমুখ হওয়ার ফলে এই জায়গাগুলোতে কী থাকবে, প্রচুর পরিমাণে আধান থাকবে, প্রচুর পরিমাণে এত আধান থাকবে কারণ এই জায়গার বক্রতাটা খুবই কম, বক্রতা ব্যাসার্ধটা খুবই কম। তাহলে এই সূচিমুখের মধ্যে প্রচুর পরিমাণে আধান থাকার ফলে কী হবে, এই সূচিমুখটা সামনে যাকে পাবে, যদি বায়ুমণ্ডল থাকে, বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাসীয় কণা ধূলিকণা তাদেরকে কী করবে, তড়িতাবেশ ঘটাবে, ফলে ওই ধূলিকণাগুলোকে এদিকে টেনে নেবে, তড়িতাবেশ ঘটিয়ে টেনে নেওয়ার ফলে ওই ধূলিকণাগুলো আবেশের ফলে আকৃষ্ট হয়ে এর মধ্যে পড়বে, এইখান থেকে আবার সমতড়িৎ পেয়ে নিস্তড়িত হবে, নিস্তড়িত হওয়ার পরেও আবার সমতড়িৎ পেয়ে বিকর্ষিত হয়ে আবার ধূলিকণাগুলো চতুর্দিকে ছড়িয়ে যাবে। যখন ছড়িয়ে যাবে তখন কিন্তু এরা নিয়ে আসছে কী তড়িৎ, পজিটিভ তড়িৎ, ফলে এর পজিটিভ তড়িৎটা কিছুটা কমিয়ে দেবে, ফলে এর বিভবটাও কিছুটা কমিয়ে দেয়। এটা হলো সূচিমুখের ক্রিয়া। তাহলে সূচিমুখের ক্রিয়াটা কি, সূচিমুখের ক্রিয়াটা নির্ভর করছে আধানের তলমাত্রিক ঘনত্বের উপর। কোনো সূচিমুখের খাঁজ অংশটা অত্যন্ত তীক্ষ্ণ হওয়ার ফলে সেখানে প্রচুর পরিমাণে আধান জমা থাকতে পারে। এই আধান জমা থাকার ফলে কি হচ্ছে, এই সূচিমুখ যখন প্রচুর তড়িতের মধ্যে থাকছে তখন এ সামনের যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের ধূলিকণা বিভিন্ন গ্যাসীয় কণাগুলোকে তড়িতাবেশ করবে, তড়িতাবেশের ফলে বিপরীত আধানে আবিষ্ট করবে, নিয়ে নিজের দিকে টেনে নেবে। কাদেরকে, ধূলিকণাগুলোকে যখন নিচের দিকে টেনে নিল তখন ধূলিকণাগুলো এর গায়ে আসিয়ে পড়লো, কিন্তু ধূলিকণাগুলো কী তড়িৎ নিয়ে আসছিল, নেগেটিভ তড়িৎ। কী তড়িৎ নিয়ে আসছিল, নেগেটিভ তড়িৎ, কারণ আবেশের ফলে বিপরীত তড়িৎ আবিষ্ট করেছে। এবার এর গায়ে আছড়ে পড়ার পরে এখান থেকে যখন পড়ে গেল তখন এই নেগেটিভ তড়িৎটা প্রশমিত হয়ে গেল। প্রশমিত হয়ে যাওয়ার পরে যেহেতু সূচিমুখে প্রচুর পরিমাণে ধনাত্মক তড়িৎ আছে, আবার কি হলো, এই সূচিমুখের ধনাত্মক তড়িৎ কারা পাবে, ওই বায়ুকণাগুলো পাবে, ফলে বায়ুকণাগুলো চতুর্দিকে আবার কি নেগেটিভ তড়িৎ নিয়ে ছড়িয়ে যাবে, নেগেটিভ তড়িৎ নিয়ে ছড়িয়ে যাবে, ফলে কি এর তড়িতের পরিমাণটা কমে যাবে, তারপরে তড়িৎ বিভবটা কমে যাবে। এখন তড়িৎ বিভবটা আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করব। তো এই তড়িৎ নিয়ে যখন বায়ুকণাটা ছুটে যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ বার্তা। এবং এর ফলে কি হয়, এর উপর ভিত্তি করে তৈরি হয়ে যায় তোমার বজ্র নিরোধক। বহুতল বাড়ির ছাদে যখন যদি আমরা একটা বহুতল বাড়ি নিই, তাহলে বহুতল বাড়িতে আমরা দেখি যে একটা এরকম বজ্র নিরোধক করানো আছে এবং বাড়িটার গ্রাউন্ড স্টেট থেকে অনেকটা নিচে নামিয়ে ওকে গ্রাউন্ডেড করা হয় এবং এখানে সূচিমুখ থাকে। এর ফলে কি হয়, এই সূচিমুখগুলো কী করছে, এই সূচিমুখগুলো যখন মেঘে ঘর্ষণের ফলে কোনো তড়িৎগ্রস্ত মেঘ যখন এখানে এসে পড়ে, তারা যদি হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত, তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত হওয়ার ফলে এই সূচিমুখে
তড়িতাবেশ ঘটাবে। এখানে কি করবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত হলে এখানে নেগেটিভ তড়িৎ আবিষ্ট করবে। নেগেটিভ তড়িৎ আবিষ্ট হওয়ার ফলে কি হবে, এরা আবার সামনের যে বায়ুমণ্ডল পাবে সেই বায়ুমণ্ডলগুলোকে আবার এই সূচিমুখগুলো তড়িতাবেশ করবে। ফলে আলটিমেটলি এই বায়ুকণাগুলো নেগেটিভ তড়িৎ পেয়ে এই দিকে ছুটে যাবে, কোন দিকে, তড়িৎগ্রস্ত মেঘের দিকে। তাহলে তড়িৎগ্রস্ত মেঘের দিকে কী তড়িৎ নিয়ে ছুটে যাচ্ছে, নেগেটিভ তড়িৎ নিয়ে। তাহলে এই মেঘের ধনাত্মক তড়িৎগুলোকে কিছুটা নিষ্ক্রিয় করে দেবে। ফলে মেঘ এবং এই সূচিমুখের মধ্যে তড়িৎ বিভবটা কমে যাবে, ফলে বজ্রপাতের সম্ভাবনাটা কমে যাবে। আমি এটা ডিটেলসে আর কিছু বলছি না, তোমরা বই পড়লে বুঝতে পেরে যাবে। হ্যাঁ, মূল জিনিসটা বলে দেওয়া হলো, বজ্রনিরোধকের কাজ হচ্ছে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া। আমরা এই চ্যাপ্টারের একটা জিনিস একটু বলে দিই, যেটা আমার ছুটে গেছে, তড়িৎ পর্দা। হ্যাঁ, ইলেকট্রিক স্ক্রিন জিনিসটা কি। ইলেকট্রিক স্ক্রিন বুঝতে গেলে আমাকে আগে জানতে হবে যে স্থির তড়িৎ যখন কোনো বস্তুর মধ্যে থাকে, যদি সেটা পরিবাহী হয়, সেই পরিবাহীর মধ্যে আধানটা থাকবে কোথায়। যদি পরিবাহীটা গোলীয় হয়, সে সলিডই হোক আর ফাঁপাই হোক, এটা যদি সলিড হয়, এটা যদি ফাঁপা হয়, এটা যদি তড়িতাহিত করা হয়, এই তড়িৎ সর্বদা থাকবে এর বহির্পৃষ্ঠে। এর অভ্যন্তরে কোনো তড়িৎ থাকতে পারে না, তড়িৎ সর্বদা থাকে বহির্পৃষ্ঠে। এবং এই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা তোমরা ক্লাস 8-এ দেখেছ। সুতরাং এই সিদ্ধান্ত আমরা বলতে পারি, এই সিদ্ধান্তে আসতে পারি কি, যে কোনো বস্তু যদি গোলীয় হয়, সে সলিডই হোক বা ফাঁপাই হোক, আধান থাকা সর্বদা বহির্পৃষ্ঠে। সেই জন্য কোনো স্থির তড়িতের ক্ষেত্রে তড়িৎগ্রস্ত বস্তু নিতে গেলে আমাদেরকে সলিড বা ফাঁপা নেওয়ার দরকার পড়ে না। আমাদের ফাঁপা নিলেও যে ঘটনা ঘটবে, সলিড নিলেও সেই ঘটনায় ঘটবে। তড়িৎ সর্বদা থাকে পরিবাহীর বহির্পৃষ্ঠে। তড়িৎ সর্বদা বহির্পৃষ্ঠে থাকে, এই তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা কি, পর্দা মানে গার্ড করা। কোনো যন্ত্রকে বাইরের কোনো তড়িৎ ক্ষেত্র থেকে গার্ড করাটাকে বলা হচ্ছে তড়িৎ পর্দা। তাহলে তড়িৎ পর্দা কি, গার্ড। মানে মনে করো একটা নেট, এই যদি নেটের ভেতরে আমরা যদি কোনো সূক্ষ্ম যন্ত্রকে এখানে রেখে দিই এবং বাইরে যদি তীব্র কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে রাখা হয়, তাহলে দেখা যাবে এই যন্ত্রটার ওপর এর কোনো কিন্তু এফেক্ট পড়ছে না। কারণ কি, কারণ এই যে আমরা এখানে নেট দিয়ে দিয়েছি, এই যে নেট দিয়ে দিয়েছি, এই নেটটা ধাতব নেট, অবশ্যই ধাতব নেট। এই ধাতব নেটের অভ্যন্তরে যদি কোনো বস্তু থাকে, তাহলে বাইরে যদি কোনো তড়িৎগ্রস্ত বস্তু আসে, তাহলে তড়িৎগ্রস্ত বস্তু একে যদি তড়িতাহিত করে, এই তড়িৎ সর্বদা থাকবে এর বহির্পৃষ্ঠে। এর অভ্যন্তরে কিন্তু কোনো তড়িৎ থাকবে না। তার মানে অভ্যন্তরে এই সূক্ষ্ম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যে যন্ত্রে রাখি না কেন, তার উপরে বাইরের তড়িৎ ক্ষেত্রের প্রভাব পুরোপুরি মুক্ত থাকে। এইটাকে বলা হয় তড়িৎ পর্দা। সাধারণত রেডিওতে এবং দামি ঘড়িগুলোতে যে যন্ত্র থাকে, সেটাকে একটা ইলেকট্রিক ধাতব বলয়ের ভেতরে রাখা হয়। ধাতব বলয়ের ভেতরে রাখা হলে পরে কী হবে, ওই ঘড়িটা যদি কোনো কারণে তীব্র তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, তড়িৎ ক্ষেত্র মানে কোনো জায়গায় তীব্র তড়িৎগ্রস্ত বস্তু আছে, সেরকম জায়গায় যদি প্রবেশ করে, তাহলে এই ধাতব বলয়ের ভেতরে যে যন্ত্রগুলো রাখা আছে, ঘড়ির যে যন্ত্রগুলো রাখা আছে, এর ওপর কিন্তু বাইরের তীব্র তড়িৎ ক্ষেত্র কোনো প্রভাব ফেলবে না। তার মানে ঘড়িটা সঠিকভাবে টাইম দিতেই থাকবে। এইটাকে বলা হচ্ছে তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। তাহলে আজকে আমরা মোটামুটি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে মেসেজ করবে। হ্যাঁ, এর পরের দিন, পরের ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্র, কুলম্বের সূত্র নিয়ে আলোচনাটা করবো। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। তোমরা একটু ভালোভাবে বইটা দেখে প্রিপারেশনটা নাও। এই চ্যাপ্টারটা খুবই ইজি। ম্যাথামেটিক্যাল জিনিস কিছুই নেই। এরপরের যে চ্যাপ্টারটা শুরু হবে, এরপরে ওই চ্যাপ্টারে কিন্তু আমাদের ম্যাথামেটিক্যাল জিনিসগুলো চলে আসবে। কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের পরে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। তো যাক, আজ তাহলে এই পর্যন্তই। বেশ।